এতক্ষণ অবধি আমার চোখ আধ বোঝা হয়েছিল, হঠাৎ করে চোখ পড়ল ঠিক নাক বরাবর। এটুকু আমার স্পষ্ট মনে আছে। ঠিক আমার বুকের ওপর হাঁটু কেড়ে কি যেন একটা বসে রয়েছে। অদ্ভুত রকমের ঢ্যাঙা কালো একটা শরীর। মানুষের হাত পা এত সরু হয় সেটা আমার জানা ছিল না। তাকে পরিষ্কার দেখতে পাচ্ছি না, কিন্তু কিন্তু আমার মনে হলো তার চোখ দুটো যেন অন্ধকারে জ্বলছে বিড়ালের মতো, আর তার চোখের দৃষ্টি আমার দিকেই নিবদ্ধ। সরু হাত দুটো শূন্যে লক লক করছে। সে যেন এখনই আমার টুঁটিটা চেপে ধরবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি দেবাঞ্জন, আর তোমরা শুনছো অন্ধকারের ডায়েরি। আমাদের আজকের গল্প লেখক আকাশ গুহর কলমে, একটি হাড় হিম করা ভূতের গল্প, রোগ। গল্পটির শেষে একটি টুইস্ট রয়েছে, তাই আপনাদের কাছে অনুরোধ, গল্পটি শেষ অবধি শুনবেন। গল্পটি ভালো লাগলে লাইক করবেন ও হাইপ বাটনটি ক্লিক করে আরও শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে দেবেন। আমাদেরকে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না, লিংক রইল ডেসক্রিপশন বক্সে। শুনতে থাকুন আজকের গল্প, রোগ। রাতে খেতে বসে অত্যন্ত অন্যমনস্কভাবে পাঁঠার মাংসের ঝোলে রুটিটা ডোবাতে ডোবাতে গম্ভীর মুখে অরুণদা বললেন, আচ্ছা নিখিল, একটা কথা বলো তো, বোবায় ধরা কাকে বলে জানো? আমি খাওয়া থামিয়ে তার মুখের দিকে তাকালাম। এমন সময় এমন একটা অপ্রাসঙ্গিক প্রশ্নে বেশ অবাকই হলাম। কি বোবায় ধরা? মানে হ্যাঁ শুনেছি, ওই স্লিপ প্যারালাইসিসের কথা বলছেন তো? হ্যাঁ, আমার বাবারই তো হতো, ঘুমের ঘোরে গোঙাতেন। ভদ্রলোককে চুপ করে থাকতে দেখে একটু থেমে আবার জিজ্ঞেস করলাম, কিন্তু কেন বলুন তো? মানে এখন হঠাৎ? একটা কথা তোমায় বলবো বলবো ভাবছিলাম, কিন্তু পিছিয়ে আসছিলাম বারবার। ভাবছিলাম হয়তো আমারই মনের ভুল। ভদ্রলোক কেমন যেন উদাস হয়ে যান কথাগুলো বলতে বলতে। আমি এবার সোজা হয়ে বসলাম। একটু খুলে বলুন না, কি ব্যাপার? আমার কথায় মনে হলো তিনি একটু ভরসা পেলেন। খুব আস্তে আস্তে বললেন, জানো নিখিল, বিগত 3 দিন ধরে আমাকে রোজ রাতে বোবায় ধরেছে, পরপর 3 দিন। ও, আপনারও স্লিপ প্যারালাইসিস আছে? প্রশ্নটা করলাম এত সহজভাবে, কিন্তু এই রোজ রাতে বিগত 3 দিন ধরে, এই কথাগুলোর কোনো মানে খুঁজে পাচ্ছিলাম না। দৃঢ় প্রত্যয়ের সাথে অরুণবাবু প্রতিবাদ করলেন, আরে না, আমার কেন? আমার 3 পুরুষে এসব কারোর ছিল না, কিন্তু এখানে এসে হয়েছে। মানে আমার হচ্ছে রোজ রাতে ঘুমের ঘোরে। সময়টা ঠিক বুঝতে পারি না, কিন্তু আন্দাজ ওই 2-3টে নাগাদ, জানো তো, বুকের উপর একটা অসহ্য চাপ, আর তারপরেই সারা শরীর ঘেমে হাত পা নাড়াতে পারি না, আরো কত কি। ঘুমের ঘোরে সব ভালো করে মনেও থাকে না। বিস্ময়ে দ্বিগুণ বেড়ে যায় আমার। এখানে এসে? আপনি নিশ্চিত যে আপনার এখানে এসেই এই রোগটি হয়েছে? 100%। বাড়িতে কোনোদিন এ অভিজ্ঞতা হয়নি আমার। পাঁঠার মাংসের ঝোল দিয়ে রুটি খাওয়া আমার মাথায় উঠল। স্লিপ প্যারালাইসিস এভাবে হয় নাকি? এ কি নিউমোনিয়া না ডায়রিয়া, যে কোনো নতুন জায়গায় এসে হঠাৎ করে শরীরে বাসা বাঁধবে? এমনটা হয় নাকি? যদিও চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে আমি এত বেশি গভীরে কিছু জানি না, তবুও উদাস দৃষ্টিতে অরুণদার দিকে তাকালাম। মুখ নামিয়ে খাচ্ছেন। আচ্ছা, এই বোবায় ধরা তো একটা ভয়ঙ্কর রোগ। সত্যি কি এখানে এসে উনি বাঁধিয়েছেন রোগটা? হতেও তো পারে। এখানে অর্থাৎ এই বামন চকে এসে। উত্তরবঙ্গের এই ছোট গ্রামটায় আমাদের অর্থাৎ আমার এবং অরুণদার আগমন অফিসের বিশেষ কাজে। খোলসা করে বলতে গেলে ল্যান্ড সার্ভের কাজ। আমরা কালিগ নই। অরুণদা আমাদেরই ডিপার্টমেন্টের সিনিয়র ইঞ্জিনিয়ার। বয়স এবং অভিজ্ঞতায় আমার চেয়ে বেশ বড়। কোম্পানি এখানে একটা টি ফ্যাক্টরি খুলতে চায়।
সাইট এই গ্রাম থেকে বেশি দূরে নয়, হাঁটা পথেও যাওয়া যায়। সব ইকুইপমেন্ট হাতে করে আমরা দিন 5 হলো এখানে এসেছি। এই গ্রামের প্রান্তে একটা ছোট অথচ সাজানো গোছানো ছিমছাম একটা একতলা বাড়িতে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এটা আসলে একটা হোমস্টে। বর্ষাকালে টুরিস্ট আসে এই দিকটায়। চারদিক জঙ্গলে ঘেরা বেশ মনোরম প্রাকৃতিক সৌন্দর্য গ্রামটা। এই যে আমাদের জন্য এত সুস্বাদু মাংস রান্না করেছে যে লোকটি, রাখহরি বর্মন, ইনি এখানকার কেয়ারটেকার। বাড়ির মালিক থাকেন শিলিগুড়িতে। বাড়িটা একটু জঙ্গল ঘেঁষা, প্রশস্ত দুটো ঘর, একটা আমি দখল করেছি এবং অন্যটা অরুণদা। রান্না এবং টুকটাক 5 মাস খাটার জন্য একা এই রাখহরি যথেষ্ট। 5টা দিন বেশ ভালোই কাটলো আমাদের। ছোট্ট একটা গ্রাম বামুনচক। আমাদের বাড়ির ঠিক পেছনের থেকেই যে জঙ্গলটা শুরু হয়েছে, এই জঙ্গলের মধ্য দিয়ে একদিন গিয়েছিলাম মূর্তি নদীর ধারে। সারা দিন বসে থাকা যায়, এমনই সুন্দর পরিবেশ। আমরা রোজ সকালে ব্রেকফাস্ট করেই কখনো হেঁটে বা ভ্যানে সাইটে যাই। অরুণদা যন্ত্রপাতির রিডিংয়ের কাজটা সামলান আর আমি তাকে সাহায্য করি। আমার কাজটা সারাদিন পর ফিরে এসে রাতে খাওয়া দাওয়া করে গভীর রাত অবধি ল্যাপটপ নিয়ে বসে নকশা টকশা আঁকতে হয়। কোম্পানিকে রিপোর্ট জমা করতে হয় সারাদিনের কাজপত্র বুঝিয়ে। ব্যাস, এই হলো কাজ। বিকেলে অরুণদা বাড়ির লাগোয়া বিশাল গাছগুলির মধ্যে দিয়ে পায়চারি করেন, আর আমিও একটু গ্রামটার এদিক ওদিক ঘুরে দেখি। খেয়াল করে দেখেছি জঙ্গলটা রাত হলেই যেন ছমছমে হয়ে যায়, এমনকি একটা ঝিঁঝি পোকাও ডাকে না। এবং একটা আশ্চর্য ব্যাপার হলো এই যে বিকেলের পর থেকে এই জঙ্গলের দিকটা থেকে একটা গা গোলানো বুনো ফুলের মতো গন্ধ ভেসে আসে। রাত বাড়লে তীব্রতর হয় গন্ধটা, মাথা ভার হয়ে আসে। দ্বিতীয় দিনেই পেয়েছিলাম গন্ধটা। রাখহরিকে জিজ্ঞেস করাতে সে কেমন যেন চোখ বড় বড় করে বলেছিল, মানে দাদাবাবুরা, আপনারা ওই গন্ধটা পেয়েছেন? বলেছিলাম, অরুণদা পেয়েছেন কিনা বলতে পারবো না, তবে আমি পেয়েছি। কিসের গন্ধ ওটা? রাখহরি আমতা আমতা করে বলেছিল, না না, তেমন কিছু নয় বাবু। জঙ্গলের মধ্যে না একটা গাছ আছে, এই বর্ষাকালে একটা জংলা ফুল হয় ওই গাছে, সেটারই গন্ধটা পাঠে। বেশিক্ষণ শুঁকলে মাথাটা ঝিমঝিম করে, নেশা লেগে যায়। গন্ধটা সত্যি মাথায় ঝিমঝিমে ভাব ধরিয়ে দেয়। তাই বাধ্য হয়েই 7টার পর জানলাটা বন্ধ করে দিই রোজ। কে জানে অরুণদা এই গন্ধ পান কিনা। জিজ্ঞেস করব করেও জিজ্ঞেসও করিনি। এমন কিছু গুরুতর ব্যাপার নয় তো এটা। তবে এসবের চেয়ে ঢের আশ্চর্যের বিষয় হল অরুণদার দিন 3 ধরে এমন গম্ভীর আচরণটা। ভদ্রলোক খুবই দিলখোলা প্রকৃতির মানুষ। হাসি খুশি এহানো মানুষটাকে গত 3 দিন ধরে বেশ অপ্রতিভ দেখাচ্ছে। তিনি সবসময়ই যেন মুষড়ে রয়েছেন কোনো কারণে। কারণটা এখন খেতে বসে জানতে পারলাম। অনেকক্ষণ বাইরে চুপচাপ তাকিয়ে থাকার পর মুখ ঘুরিয়ে তাকালাম অরুণদার দিকে। আমি তাকে আশ্বস্ত করার জন্য বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি আমায় বলুন ঠিক কি হচ্ছে আপনার সঙ্গে। আপনি চাইলে আমাকে সবটা বলতে পারেন। অরুণদা এবার আমার মুখের দিকে তাকালেন। অরুণদার চোখের দিকে তাকিয়ে তার দৃষ্টি শূন্য মনে হলো। তারপর বলতে থাকলেন, আমরা এখানে এসেছি গত শুক্রবার, তাই তো? প্রথম 2 দিন বেশ কাটলো জানো, সব ঠিকই ছিল। বরং কলকাতার হইচই থেকে বেরিয়ে এখানে নিরিবিলিতে বেশ ভালোই লাগছিল। সমস্যাটা শুরু হলো রবিবার রাত থেকে। আরও একটা কথা বলে রাখি, ওই দিন বিকেলে আমি রোজকার মতো আমাদের এই বাড়ির লাগোয়া জঙ্গলটায় একটু ইভিনিং ওয়াক করতে গেছিলাম। স্মৃতিবিভ্রম আমার হয় না নিখিল, কিন্তু বিশ্বাস করো, গিয়েছি তা পরিষ্কার মনে আছে। কিন্তু সেখানে গিয়ে কি করলুম, কতক্ষণ ছিলুম, কিভাবেই বা এখানে আবার ফিরে এলুম, তা কিছুতেই মনে করতে পারছি না। কিন্তু রাত অবধি মাথাটা ভার হয়েছিল, এটুকু স্পষ্ট মনে আছে। অরুণদা খানিক থেমে প্লেট থেকে মাংস ছিঁড়ে চিবোতে চিবোতে বললেন, এরপর আসি আসল ঘটনায়।
আগেই বলেছি সময়টা আমার ঠিক খেয়াল থাকে না। সেদিন গভীর রাতে ঘুমটা হঠাৎ ভেঙে গেল। জানো নিখিল, আমার সাথে ওই সময়টুকু যা যা ঘটে তা হয়তো অবচেতন মনেই ঘটে, কিন্তু কিন্তু আশ্চর্যের কথা কি জানো, ওই সময়টুকু কেটে যাওয়ার পরই ঘুমটা ভেঙে যায় এবং পুরো ব্যাপারটা বড় আসল মনে হয়। দুঃস্বপ্ন বলেও ভাবতে পারি না, যেন সত্যিই ঘটনাটা ঘটেছে আমার সাথে এইমাত্র। এই সময়টা বড় অসহায় লাগে। কথা বলার চেষ্টা করি, মুখ থেকে কোনো শব্দ বের হয় না। তারপর কেমন একটা অজানা ভয় যেন আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। অরুণদার মুখের অভিব্যক্তি দেখে আমার কেমন যেন করুণা হলো। তার কথা যদি সত্যি হয়, অর্থাৎ তিনি যদি এখানে এসেই এই বিশেষ রোগটি বাঁধিয়েও থাকেন, তাহলে এ তো বড় চিন্তার বিষয়। কোনোদিন রাতে যদি কিছু হয়ে যায়। অরুণদার ডাকে আমার হুঁশ ফিরল। কি ভাবছো বলো তো তুমি? অন্যমনস্ক মনে হচ্ছে। নিজের মধ্যে ফিরে এলাম যেন। হ্যাঁ, না না, কিছু না অরুণদা, আপনি বলুন, আমি শুনছি। তা আপনি সেদিন বাগান থেকে ফিরলেন, তারপর কি হয়েছিল? তো সেদিন রাতে ঘুমটা ভেঙে যাওয়ার পর মনে হলো আমার হাত পা যেন কেউ খাটের সাথে বেঁধে রেখেছে। চাইলেও নড়তে পারছি না। অসহ্য রকমের গরম লাগছিল। বুঝতে পারছিলাম ঘেমে বিছানা ভিজে গেছে। গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। খুব তেষ্টা পেয়ে গিয়েছিল। হাতের সামনে জল থাকলে খুব ভালো হতো, কিন্তু আমার খাটের থেকে টেবিলটা বেশ খানিকটা দূরে। মুখ দিয়ে শব্দ বের করতে চাইলাম, গোঙানি ছাড়া আর কিছুই বেরোলো না। ঠিক বোবার মতো বুকের ওপর একটা অসহ্য চাপ টের পাচ্ছিলাম। এইটা সব থেকে ভয়ানক অভিজ্ঞতা নিখিল। উফ, পাগলের মতো ছটফট করছিলাম। বিছানার চাদরটাকে আঁকড়ে ধরছিলাম, কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হচ্ছিল না। এতক্ষণ অবধি আমার চোখ আধ বোঝা হয়েছিল। হঠাৎ করে চোখ পড়ল ঠিক নাক বরাবর। এটুকু আমার স্পষ্ট মনে আছে। ঠিক আমার বুকের ওপর হাঁটু কেড়ে কি যেন একটা বসে রয়েছে। অদ্ভুত রকমের ঢ্যাঙা কালো একটা শরীর। মানুষের হাত পা এত সরু হয় সেটা আমার জানা ছিল না। তাকে পরিষ্কার দেখতে পাচ্ছি না, কিন্তু কিন্তু আমার মনে হলো তার চোখ দুটো যেন অন্ধকারে জ্বলছে বিড়ালের মতো, আর তার চোখের দৃষ্টি আমার দিকেই নিবদ্ধ। সরু হাত দুটো শূন্যে লক লক করছে। সে যেন এখনই আমার টুঁটিটা চেপে ধরবে। আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। সে এক মারাত্মক অসহায়তা। 1 মিনিটেরও কম সময় স্থায়ী হলো সম্পূর্ণ ঘটনাটা। কিন্তু তুমি বিশ্বাস করবে না, ওই অতি অল্প কয়েকটা মুহূর্ত আমার কাছে 1 বছর মনে হয়েছিল। তারপরে কয়েকটা মিনিট একটা আড়ষ্টতার মধ্য দিয়ে কেটে গেল। আস্তে আস্তে আমার পূর্ণ চেতনা ফিরে আসছিল জানো। ধীরে ধীরে সমস্ত শরীরটাই নাড়াতে পারছিলাম, কেবল গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। মিনিট খানেকের ব্যাপার। তারপর আবার সব ঠিকঠাক। আমি আবার স্বাভাবিকভাবেই কথা বলতে পারলাম। নিজের মনেই কথা বলতে গিয়ে বুঝলাম গলাটা কেমন যেন বসে গিয়েছে। আর ঘুম হলো না সেই রাতে, এবং ওটা ছিল সূত্রপাত। তারপর এই 3 দিন ধরে আমি ঠিকমতো ঘুমোতে পারিনি। যখনই গভীর ঘুমে তলিয়ে গিয়েছি, ঘুম ভেঙে গেছে এক অস্বস্তিতে, এবং প্রতি রাতে একই ঘটনা। ভয়ে রোজ আলো জেলে শুয়েছি। আলোতে আমার ঘুম হয় না ঠিক, কিন্তু অন্ধকার হলেই বিভীষিকা। বলতে বলতে শিউরে ওঠেন প্রবীণ ভদ্রলোক। খাওয়া প্রায় হয়ে গিয়েছে। আমি এতক্ষণ ভ্রু কুঁচকে শুনে যাচ্ছিলাম তার প্রত্যেকটি কথা। তিনি যে এক বর্ণ বাড়িয়ে বলেননি তা তাঁর মুখের অভিব্যক্তি বলে দিচ্ছে। ছোটবেলায় বাবা যখন ঘুম ভেঙে এমন গোঙাতেন, আমি চোখ বড় বড় করে দেখতাম। তখন আমার ভয় কাটানোর জন্য মা বলতেন, ভয় পাস নে খোকা, কিচ্ছু হয়নি। তোর বাবাকে বোবায় ধরেছিল। যা গিয়ে শুয়ে পড়, কিচ্ছু হয়নি, যা। পরে বড় হয়ে এই স্লিপ প্যারালাইসিসের কথা জেনেছি। তবে রোগী এত কিছু ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয় তা সত্যিই জানতাম না। বুকের ওপর কেউ বসে, উফ, সাংঘাতিক।
অরুণদাই আবার মুখ খোলেন। দেখো নিখিল, তুমি হয়তো ভাবছো এই বোবায় ধরা ব্যাপারটা আর এমন কি, এ তো অনেকেরই হয়। তবে আমার ক্ষেত্রে ব্যাপারটা দুভাবে অন্যরকম। প্রথমত, এখানে এসেই অকস্মাৎ ঘটনাটা ঘটা, এবং দ্বিতীয়ত এই ঘটনার দীর্ঘস্থায়ী রেশ এবং বাস্তব বলে প্রতীয়মান হওয়া। আমি শুনেছি যাদের স্লিপ প্যারালাইসিস আছে তারা ঘুম ভেঙে যাওয়ার পর বুঝতে পারে যে দৃশ্য তারা দেখেছে তা বাস্তব নয়, একটা ফেজ মাত্র। কিন্তু আমার ক্ষেত্রে তা হচ্ছে না। মনে হচ্ছে যেন ওই সময়টুকুতে চর্মচক্ষে দেখছি ওই বিভৎস অবয়ব আমার বুকের ওপর বসে আমায় গলা টিপে মারতে চাইছে। ওই সময় আমি ঘুমিয়ে থাকি না নিখিল, সজ্ঞানে নিজের চোখে সব দেখতে পাই, শুধু প্রকাশ করার ক্ষমতা থাকে না। আমি পরিবেশটা হালকা করার জন্য তাকে বৃথা আশ্বাস দিলাম। ও হয়তো তেমন কিছু না, আসলে নতুন জায়গা তো, শরীরে হয়তো কোনো অসুবিধা হচ্ছে মানিয়ে নিতে, কিংবা ঠিকমতো ঘুম হচ্ছে না। আচ্ছা অরুণদা, আপনি রাতে কটা নাগাদ ঘুমোতে যাচ্ছেন? হ্যাঁ, প্রশ্নটা খানিকটা বিজ্ঞ ডাক্তারদের মতন হয়ে গেল, তবুও অরুণদা শান্তভাবে উত্তর দিলেন। এই ধরো 10:30। বাড়িতেও এই টাইমেই ঘুমাতে যাই আমি। আর এই ঘটনাটা আপনার সাথে কখন হয়? তাও ধরুন আন্দাজে। ঠিক বলতে পারবো না, তবে ওই ধরো 2-3টের মধ্যে। গম্ভীর হয়ে বাঁ হাত দিয়ে গাল চুলকালাম, আবারও সান্ত্বনা দেবার মতো করে বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি এ নিয়ে অত ভাববেন না অরুণদা। কলকাতা চলুন, আমি নিজে একদিন আপনার সঙ্গে বিকেলে নাম করা একজন সাইকিয়াট্রিস্টকে দেখিয়ে নিয়ে। শেষ করতে পারলাম না। কথাটা শুনেই অরুণদা কেমন অদ্ভুতভাবে তাকালেন। তুমি কি আমাকে পাগল ভাবছো নিখিল? আর বলতে পারলাম না। আর কী বা বলবো? কতই বা শিশুদের মতো প্রবোধ দেব এই অসহায় প্রবীণ লোকটিকে। দুজনেরই খাওয়া হয়ে গিয়েছিল। উঠে পড়লাম, বেসিনের দিকে এগিয়ে গিয়ে হাতটা ধুয়ে নিলাম দুজনেই। হাতটা মুছে অরুণদা আমার কাঁধে একটা হাত রাখলেন, বললেন, শোনো নিখিল, বয়সে তুমি আমার ছেলের মতো, তোমাকে তো সবটাই নির্দ্বিধায় বললুম, তাই একটা অনুরোধ করব, রাখবে? এই সময় আপনার সামান্যতম উপকার করতে পারলে নিজেকে ধন্য মনে করব। বলুন, কি করতে পারি আপনার জন্য? অরুণবাবুর মুখটা যেন উজ্জ্বল হয়ে উঠল কিছুক্ষণের জন্য। ডাইনিং রুমটা পার হয়ে ঘরের দিকে আমায় নিয়ে হাঁটতে থাকেন তিনি। দেখো, আমার যখন এমনটা হয় তখন নিজেকে বড় অসহায় মনে হয়। মনে হয় চিৎকার করে কাউকে ডাকি, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। তাই যদি তুমি কিছু মনে না করো, তুমি আজ থেকে বাকি কটা দিন আমার ঘরে শুতে পারবে। 2টো বিছানা তো আছেই। নিশ্চয়ই থাকবো, কেন নয়। আপনি ঘরে যান, আমি আমার কাজের জিনিসপত্র নিয়ে এক্ষুনি আসছি। ভদ্রলোককে প্রসন্ন দেখালো, মুখে ফুটে উঠল হাসি। তোমার ঘুমের কোনো রকম ব্যাঘাত? আমি বাধা দিয়ে বললাম, আরে না না, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। আমি এমনি অনেক রাত অবধি জেগে থাকি। আপনার যদি কোনো অসুবিধা হয়, গোঙানির শব্দ টব্দ পেলে আপনাকে জাগিয়ে দেবো আমি। ভদ্রলোক একটা কৃতজ্ঞতার হাসি হেসে নিজের ঘরে চলে গেলেন। আমিও নিজের ঘরে ফিরে এলাম। কিছুক্ষণের মধ্যেই ল্যাপটপ আর কাগজপত্র নিয়ে অরুণদার ঘরে ঢুকতেই প্রথম যে জিনিসটা আমায় ধাক্কা দিল তা হলো সেই বুনো ফুলের গন্ধটা। হ্যাঁ, যে গন্ধটার কথা আমি রাখহরিকে জিজ্ঞেস করেছিলাম, সেই গন্ধটা। 2টো খাট এই ঘরে। একটা ঘরের কোণে জানলার কাছে, সেখানে অরুণবাবু শোবেন। অপরটা বিপরীত দিকে দরজার কাছে। ওটা এতদিন ফাঁকাই ছিল, আজকে রাতে আমার কাজে লাগবে। অরুণবাবুর খাটের কাছের জানলাটা খোলা। আজকে সন্ধেবেলায় বেশ ভালোই বৃষ্টি হয়েছে। জলো হাওয়া ঘরে ঢুকছে ফিনফিন করে। সেই সঙ্গে সেই বাতাসে ভর করে সেই বুনো ফুলের গন্ধটাও। না কুচু করে কি শুঁকছো নিখিল? বাথরুম থেকে বের হতে হতে বললেন অরুণদা। না না, কিছু না অরুণদা, তেমন কিছু না।
আচ্ছা, আমার একটা কথা বলুন তো, আপনি এত কড়া গন্ধের মধ্যে ঘুমন কি করে? গন্ধ? কিসের গন্ধ? অরুণদা ভুরু কুঁচকে আমার দিকে তাকালেন। ওই বুনো ফুলের গন্ধটা। কি বলছো বলো তো হে নিখিলেশ? মাথা টাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? কোথায় গন্ধ? কিসের ফুল? বেশ ভালো করেই বুঝলাম অরুণদা এই গন্ধটা সম্পর্কে সম্পূর্ণ উদাসীন। কিন্তু আমার একই সঙ্গে মনে পড়ল রাখহরির নিষেধাজ্ঞা। এই ফুলের গন্ধ পেলেই জানলা বন্ধ করে দিতে বলেছিল রাখহরি। এই ফুলের গন্ধ নাকি মাথা ভার করে, নেশা হয়ে যায়। আরে তাই তো, নেশা, ওই বুনো ফুলের গন্ধের নেশা। এই নেশাতেই হয়তো অরুণবাবু রাতের বেলায় ভুলভাল দেখেন। রাখহরি বলেছিল রাত বাড়লেই ফুলের সৌরভ বাড়ে। আরে এটা আগে কেন মাথায় আসেনি? অরুণদা জানলা খুলে রেখে ঘুমন বলেই হয়তো এমনটা হয়। নিজেকেই নিজে পিঠ চাপড়ে দিতে ইচ্ছে করল। তবু অরুণদাকে অত কিছু খুলে বললাম না। বললে এখন অনেক কিছু খুলে বোঝাতে হবে। আমি অরুণদার খাটের কাছে এগিয়ে গেলাম, জানলা দু হাতে টেনে দিয়ে বললাম, মানে অরুণদা, আজকের রাতটা আপনি জানলা বন্ধ করে শোবেন। অবাক হয়ে তিনি তাকালেন আমার দিকে। জানালা বন্ধ করলে তো আমার ঘুম আসা মুশকিল। দেখো এখনই ঘরটা কেমন গুমট হয়ে যায়। হবে না অরুণদা, এতক্ষণ তো খোলাই ছিল, ঘর যথেষ্ট ঠান্ডা হয়েছে, দেখবেন ভালো ঘুম হবে। আর আমি তো আছিই জেগে, আমার কথাটা প্লিজ একটু শুনুন। অরুণদা জোরাজুরি করার মানুষ নন। কাঁধ ঝাঁকিয়ে বললেন, ভালো, তাই করা যাক। আমি শুয়ে পড়লাম, বুঝলে? গুড নাইট। ঘড়িতে ঠিক রাত 10:30 বাজছে। অরুণবাবু ঘুমোতে গেলেন। আজ ঘরের আলোটা নিভিয়ে দিয়েছেন তিনি। আমি ছোট রিডিং ল্যাম্প জেলে কাগজপত্র নিয়ে দ্বিতীয় খাটে উঠে আরাম করে বসে গেলাম। আজ অনেকগুলো গ্রাউন্ড রিপোর্ট তৈরি করে অফিসে পাঠানোর ছিল। ঘাড় গুঁজে কাজ করতে করতে বুঁদ হয়ে গিয়েছিলাম ল্যাপটপের মধ্যে। যখন মাথা তুললাম তখন 3:45 বাজে, প্রায় ভোর। মাথা দপদপ করছে। মুখ তুলে দেখলাম অরুণদা পরম শান্তিতে নিদ্রা যাচ্ছেন। অর্থাৎ আজকে কোনো রকম অ্যাটাক হয়নি তার। আমার ধারণাটাই ঠিক। তাহলে ওসব রোগ ব্যাধি কিছুই না, বুনো ফুলের গন্ধের নেশাটাই হলো আসল। প্রকৃতির কত কিছুই আমাদের অজানা। ল্যাপটপ বন্ধ করে উঠে পড়লাম। একটা সিগারেট ধরিয়ে বাইরে চলে গেলাম। আজও বৃষ্টি নেমেছে। একদম বারান্দার খোলা অংশটাতে এসে এক কোণ ঘেঁষে জ্বলন্ত সিগারেটটা নিয়ে দাঁড়ালাম। আমার ডান দিকে বাগান। সেই বাগানটাই ঘুরে গিয়েছে বাড়ির ব্যাকইয়ার্ডে, জঙ্গলের দিকে। বাগান বলা হলেও যদিও সেখানে বাহারি ফুলের গাছপালা কিছু নেই, বেশিরভাগই আগাছা। সিগারেটের ধোঁয়াটা ফুসফুসের ভেতর যেতেই নার্ভগুলো হালকা হয়ে আসছিল ধীরে ধীরে। শেষ করে ফিল্টারটা ছুঁড়ে ফেলে ঘরের দিকে পা বাড়াতে যাব, এমন সময় বাগানের দিক থেকে একটা খসখস শব্দে অতিমাত্রায় সজাগ হয়ে উঠলাম। চকিতে ডান দিকে ঘাড় ঘোরালাম। বাগানের ছোট ছোট ঝোপগুলোর থেকেই আসছে আওয়াজটা, যেন কেউ দুটো শিরিষ কাগজ একসঙ্গে ঘষছে। আওয়াজটা কিসের মোটেই বুঝতে পারলাম না, তবে বাইরে বেরিয়ে দেখার সাহসও হচ্ছিল না। কোনো একটা অজানা কারণে আমার হাত পা জমে আড়ষ্ট হয়ে যাচ্ছিল ধীরে ধীরে। সেই অনুভূতিটা যে কি বুঝতে পারছিলাম না ঠিক করে। কতক্ষণ এভাবে ঝোপের দিকে তাকিয়েছিলাম জানি না। হঠাৎ শব্দটা বন্ধ হয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে আমার চোখের ভুল নাকি অন্য কিছু জানি না, কিছু একটা অন্ধকারের চেয়েও অনেক বেশি অন্ধকার ঝোপের ভেতর থেকে উঠে দাঁড়ালো মুহূর্তের জন্য। তারপর বড় বড় পা ফেলে বাড়ির পেছন দিকটায়, মানে জঙ্গলটার দিকে হারিয়ে গেল। আমার ঘাড়ের রোঁয়া দাঁড়িয়ে গেল। কি ছিল ওটা? আমি ভুল দেখলাম না তো? ওটা কি মানুষ ছিল নাকি নাকি মানুষের মতো দেখতে অন্য কিছু একটা? মানুষ অত বড় বড় পা ফেলে দৌড়াতে পারে? না না,
খানিক হতভম্ব হয়ে দাঁড়িয়ে থেকে ঘরে ফিরে দেখি অরুণদা তখনও ঘুমিয়ে আছেন। বিছানার উপর বসে কপালটা আলতো করে টিপে ধরে রইলাম। কি ছিল ওটা বাগানে? চোর ডাকাত পড়ল না তো? কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে অবচেতন মনে যা দেখেছি তার সাথে মানুষের শরীরের আকৃতির কোনো মিল নেই। এতক্ষণ কাজ করে মাথা বেশ ক্লান্ত হয়েছিল। নতুন চিন্তা ঢুকিয়ে তাকে আর বিব্রত করতে চাইলাম না। গা এলিয়ে দিলাম বিছানায়। খানিক পরেই ঘুম নেমে এলো চোখে। পরদিন সকালে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল আমার। 6:30টার সময় উঠে দেখি অরুণদা তখনও ঘুমিয়ে কাদা। আজ আমাদের সাইটে যেতে বেলা হবে, বেশি কাজ নেই, তাই আর ডাকলাম না। উঠে ডাইনিং রুমে এসে রাখহরিকে 1 কাপ চা দিতে বলার জন্য ডাকতে গিয়ে দেখি সে রান্নাঘরে নেই। বাইরে বেরিয়ে এলাম। বাগানে আসতেই দেখলাম রাখহরি বাড়ির পেছন দিকে জঙ্গলটার পানে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমার পায়ের শব্দ পেয়ে এসে পেছনে তাকালো, হাসি মুখে জিজ্ঞেস করলো, দাদাবাবু, আজ যে এত সকালে? হ্যাঁ, এমনি রাতে ঘুমটা ঠিক ভালো হয়নি কাল। তা তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? ঘুম তো হয়নি কেন দাদাবাবু? ওই বুনো ফুলের গন্ধে নাকি? মাথার মধ্যে অনেকগুলো প্রশ্ন করছিল, যদিও সেটা চেপে গিয়ে রাখহরিকে প্রশ্ন করলাম, আচ্ছা ওই ফুলের গন্ধে কি এতটাই নেশা হয় যে হ্যালুসিনেশন, মানে মানুষ উল্টোপাল্টা জিনিস দেখতে শুরু করে? রাখহরি আমার দিকে পুরোপুরি ঘুরে দাঁড়ালো, মুখের দিকে তাকিয়ে শান্ত গলায় প্রশ্ন করল, কেন, আপনি কি কিছু ভুলভাল দেখেছেন নাকি দাদাবাবু? আমি দেখিনি, তবে অরুণদা দেখেছেন। সেদিন খেতে বসে আমায় বললেন ওনার নাকি এখানে রাতে এসে ঠিকঠাক ঘুম হচ্ছে না, তার কারণ ওনাকে নাকি রাতে বোবায় ধরে, আর এই রোগটা নাকি এখানে আসার পরই তার শরীরে বাসা বেঁধেছে। কথাগুলো শুনে রাখহরির মুখটা যেন মুহূর্তের জন্য কেমন পাল্টে গেল। কি ধরেছে বললেন? বোবায় ধরেছে? উনি কি আপনাকে এটাই বলেছেন? হ্যাঁ, কেন বলো তো? কিছু জানো এই ব্যাপারে তুমি? অরুণদা তোমাকেও কিছু বলেছেন নাকি? রাখহরি মুখে হাসি ফুটিয়ে বলে, না না দাদাবাবু, উনি আমাকে কিছুই বলেননি। তবে এখানে এলে বোবায় ধরা রোগ সবাইকেই পায়। মানে কি বলতে চাইছো? পরিষ্কার করে বলো। সেই আগের হাসিটাই মুখে বজায় রেখে রাখহরি বলে, আমি আপনাকে সবটা খুলে বলতেই পারি, কিন্তু আপনারা আছেন শহরের মানুষ, লেখাপড়া জানেন, এসব তো বিশ্বাসই করবেন না। না হলে বেকার কথা খরচা করে কি লাভ বলেন দাদাবাবু? এবার অধৈর্য হলাম আমি। গলার সুর চড়িয়ে বললাম, উফ, এত কথা না বলে আসল কথাটা বলো। কি জানো সবটা খুলে বলো। বিশ্বাস অবিশ্বাস এসব পরের কথা। রাখহরি খানিক দম নেয়, তারপর জঙ্গলের দিকে ফিরে ওদিকে আঙুল নির্দেশ করে আমায় বলে, এই যে জঙ্গলটা দেখছেন না দাদাবাবু, গোটা বামনচক গ্রামের লোক এই জঙ্গলটাকে এড়িয়ে চলে। এই জঙ্গলে কিছু ব্যাপার আছে, এমন কিছু ব্যাপার যা খুবই অস্বাভাবিক। এমন মনোরম প্রাকৃতিক পরিবেশে কি এমন অস্বাভাবিকতা লুকিয়ে থাকতে পারে? প্রশ্ন করলাম, কেন এড়িয়ে চলে? কি আছে এখানে? সে দীর্ঘশ্বাস ফেলে বলল, বোবা। এটুকু বলেই চুপ মেরে গেল সে। জিজ্ঞাসু দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে রয়েছি দেখে আবার বলতে শুরু করলো, দাদাবাবু, আপনাকে সেই বুনো ফুলের গন্ধের কথা বলেছিলাম না? ওই গন্ধটার মধ্যে একটা অলৌকিক ব্যাপার আছে জানেন? আমি যেটুকু জানি তা আপনাকে বলছি। ওই জঙ্গলে কিছু একটা থাকে জানেন তো? সেটা মানুষ না, কোনো জন্তুও না।
সেটা যে কি এই গোটা গ্রামের লোক জানে না, তবে সকলে জঙ্গল ঠকে এড়িয়ে চলে ওই জিনিসটার ভয়ে। ওই জিনিসটা ঘুমন্ত মানুষকে আক্রমণ করে রাতের বেলায়। রাতের বেলায় ওই জিনিসটা শিকারে বেরোয়। রাতে যারা শোবার ঘরের জানলা খুলে ঘুমায় তাদের ঘরে ওই জিনিসটা ঢুকে পড়ে, আর ওটা যখন আক্রমণ করে তখন মানুষের ঘুম ভেঙে যায়, কিন্তু সে নড়াচড়া করতে পারে না, কথাও বলতে পারে না। একটা দুঃস্বপ্নের মতো গোটা ব্যাপারটা। ওটা কি খেয়ে বেঁচে থাকে জানেন দাদা বাবু? আপনার প্রাণ শক্তি, বা ভালো করে বললে মানুষের আত্মা। রক্তচোষা বাদুড় যেমন প্রতিদিন একটু একটু করে এসে গবাদি পশুর শরীর থেকে রক্ত চুষে খায়, তারপর তাকে রক্ত শূন্য করে মেরে ফেলে। এই জিনিসটাও অনেকটা সেই রকমই, জানেন দাদা বাবু? প্রতিদিন রাতে একটু একটু করে মানুষের সমস্ত প্রাণশক্তি টেনে নিতে থাকে। তারপর মানুষটা একদিন কোনো রোগ ব্যাধি ছাড়াই মরে যায়। চেহারাটা শুকিয়ে যায়, দেখে মনে হবে হাড়ের সাথে লেগে থাকা চামড়া। সে যে মানুষটাকে আক্রমণ করে না, সে বেচারা জানতেও পারে না তার সাথে কি ভয়ঙ্কর ঘটনাটা ঘটছে। তার কেবল রাতের ওই দুঃস্বপ্নের সময়টুকুই মনে থাকে। দিনেও তাকে তাড়া করে বেড়ায় আতঙ্ক, আর কিছু করার থাকে না তখন। গ্রামের মানুষজন ওই জিনিসটার নাম দিয়েছে বোবা। ওই যে আমরা বলি না বোবায় ধরা, তবে এটা কিন্তু সেই বোবায় ধরা রোগ না দাদা বাবু। এলাকার মানুষজন জানে ওই জিনিসটা কতটা ভয়ঙ্কর, কত যে মানুষের প্রাণ নিয়েছে। ওই জন্যই জঙ্গলের আশেপাশে যাদের বাড়ি, তারা কেউ রাতে শোবার ঘরের জানলা খুলে ঘুমায় না, যতই কুকুর পচা গরম পড়ুক না কেন। আর ওই যে বুনো ফুলের গন্ধটা, ওই গন্ধটা হলো মানুষকে নেশাগ্রস্ত করার অস্ত্র। ওটা যে কি ফুল আজ অব্দি কেউই চোখে দেখে নাই, না কেমন দেখতে সেটা সঠিকভাবে জানে। গন্ধটা অনেকেই পেয়েছে। ও গন্ধ বেশিক্ষণ ধরে শোকার অর্থ হলো বোবার বসে চলে যাওয়া। সন্ধে নামলেই জঙ্গল থেকে ওই গন্ধটা সারা গ্রামে ছড়িয়ে পড়ে, মাতাল করে দেওয়া গন্ধ। যারা জানে তারা জানে নতুন মানুষ বিপদে পড়ে। ফুলের গন্ধে মানুষ চেতনাহীন হয়ে পড়লে তখনই বোবা আক্রমণ করে। ওই ঝাঁঝালো কড়া গন্ধটার সাথে বোবার সম্পর্ক আছে। অরুণ দাদা বাবু মনে হয় ঘরের জানলা খুলে রেখেই ঘুমাতেন, তাই এমনটা হয়েছে। এই বাড়িটা তো জঙ্গলের একেবারে সামনে, আর ওনার ঘরটা তো। রাখহরি চুপ করলো। আমি সবটা শুনে মাথা চুলকে কি বলবো ভেবে না পেয়ে শেষে জিজ্ঞেস করলাম, রাখহরি, তুমি সকালবেলা আমাকে এইসব গাঁজাখড়ি গল্প শুনিয়ে কি লাভ পেলে বলো তো? সে এবার তীর্যক দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি তো জানতাম দাদা বাবু আপনি বিশ্বাস করবেন না। আসেন তো আরো দুদিন থাকুন, আরো দুটো রাত আছে, বুঝতে পারবেন সব, নিজেই বিশ্বাস করবেন তখন। আচ্ছা, তোমার কথা আমি সত্যি ধরেই যদি নিই, তাহলে তুমি যদি এত কথা জানতে প্রথম দিনেই আমাকে বললে না কেন? আমাকে সাবধানী বা কেন করলে না? হো হো শব্দ করে অদ্ভুতভাবে হেসে উঠল রাখহরি। বেতন দিন বললে আপনি বিশ্বাস করতেন, এই যে এখন বলছি তাই আপনি বিশ্বাস করতে পারছেন কি? এই লোকটা আমাকে একদম গুলিয়ে দিচ্ছে। আসলে আমি গোটা ব্যাপারটার অলৌকিক অংশটা বাদে বাকিটা মোটামুটি বিশ্বাস করতে পারছি। আমার মন বলছে ফুলের গন্ধের সাথে কিছু একটা সম্পর্ক আছে,
এরকম জঙ্গলে অনেক অজানা বুনো ফুল জন্মায়, যাদের গন্ধ হ্যালুসিনেশন তৈরি করতে পারে। তবে এইসব বোবা টোবা ফালতু কথা। কালকে রাতে জানলাটা বন্ধ করে দেবার পর অরুণদা কিন্তু শান্তির ঘুম ঘুমিয়েছিল গোটা রাত্রি। আবার আরও একটা জায়গায় দোলাচলে এসে আটকে যাচ্ছি, সেটা হলো শেষ রাতে সিগারেট খেতে উঠে বাগানের মধ্যে আমি তাহলে ওটা কি দেখলাম? আদৌ কিছু দেখেছিলাম নাকি চোখের ভুল? খানিক চুপ থেকে রাখহরিকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, তোমার বক্তব্য অনুযায়ী আমি ধরে নিলাম বোবা বলে কিছু আছে, সেটাকে কেউ কখনো দেখেনি, কেমন দেখতে তাকে? তার মুখ থেকে বিশ্রী হাসিটা মিলিয়ে যায়নি এখনো। বোবাকে কোনো সুস্থ মাথার মানুষ দেখে না দাদা বাবু। যারা দেখে না তারা মারা যায় কিছুদিন পরে, এমনি মারা যায়। তারা আর বলার অবস্থায় থাকে না। একটা কথা শুনেছি, এই বোবা নাকি যে কোনো মানুষের রূপ ধরতে পারে। শুধু মানুষ না, জন্তু জানোয়ারেরও, প্রয়োজন পড়লে পোকামাকড়েরও। অদ্ভুত ক্ষমতা এটার। প্রচন্ড অশুভ ভয়ঙ্কর একটা জীব। ইহলোকের জীব নয় দাদা বাবু, অন্য কোন লোকের। অরুণদা তো আমাকে এমন কিছুর কথাই বলেছিলেন সেদিন রাতে খেতে বসে। আর কালকে রাতে আমি যে ছায়া বা ওই জাতীয় কিছু একটা দেখলাম ঝোপের মধ্যে থেকে উঠে চলে যেতে, সেটাও কতটা এরকমই ছিল মনে হয়। উফ, কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। আর 2 দিন কাজ শেষ করে তাড়াতাড়ি পাত্তাড়ি গুটিয়ে কলকাতা ফিরতে পারলে বাঁচি। ঘুমটাও ঠিক মতো হয়নি, মাথাটা ধরে আছে। এসব এসব মাথা থেকে সরাতে হবে। প্রসঙ্গ সম্পূর্ণ পাল্টে ফেলে রাখহরিকে বললাম, আচ্ছা, তুমি যাও তো, আমার জন্য কড়া 1 কাপ চা তৈরি করো, আমি এখানেই বসছি। রাখহরি চলে গেল সামনে থেকে। আমি বারান্দা থেকে একটা চেয়ার টেনে নিয়ে এসে বসলাম ওই জঙ্গলটার সামনেই, বাড়ির পেছন দিকটায়। কি এক অদ্ভুত সৌন্দর্য জঙ্গলটার! সকালবেলায় বোঝার উপায় নেই, রাতের বেলা কেমন যেন পাল্টে যায়। এই কথা অস্বীকার করার জায়গাই নেই। জঙ্গলটার দিকে তাকিয়ে থাকলে কেমন যেন গা ছমছম করে। খানিক পরেই চা নিয়ে হাজির হলো রাখহরি। অনেকক্ষণ ধরে বসে সেই চা শেষ করলাম। সকালবেলায় সেই বুনো ফুলের গন্ধটা একেবারেই পাওয়া যায় না, কিন্তু তবুও জঙ্গলের দিক থেকে বর্ষার ঠান্ডা বাতাসে অনেকক্ষণ বসেছিলাম। সকালে চেয়ার ছেড়ে ওঠার সময় গাটা কেমন ম্যাজ ম্যাজ করল, মাথাটাও বেশ ভার মনে হলো। ব্যাপারটাকে তখন ততটা গুরুত্ব দিইনি, নিজের ঘরে চলে গিয়েছিলাম। আর একটু বেলার দিকে ডাইনিং রুমে অরুণদার সাথে দেখা হয়েছিল। ভদ্রলোককে অন্য 2 দিনের তুলনায় আজ বেশ স্বতঃস্ফূর্ত এবং প্রাণবন্ত দেখালো। একটা 2 দিনের পুরনো খবরের কাগজ পড়ছিলেন। আমাকে দেখে নামিয়ে রেখে বললেন, গুড মর্নিং, গুড মর্নিং নিখিল। কালকে তোমার জন্য দারুণ ঘুমিয়েছি অনেক দিন পরে। তা এত তাড়াতাড়ি উঠে পড়েছো আজ? ও তেমন কিছু না অরুণদা, কালকে কাজের একটু প্রেশার ছিল, ভালো ঘুম হয়নি। বেজার মুখে কোনো রকমে একটা হাসি ফুটিয়ে এসে বসলাম তার উল্টো দিকে। রাখহরি রান্নাঘর থেকে ব্রেকফাস্ট প্লেটটা দিয়ে গেল। অরুণদা টুকটাক অনেক কথাই জিজ্ঞেস করছেন, হ্যাঁ হুঁ করে উত্তর দিয়েছি কেবল। জ্যাম মাখিয়ে পাউরুটি মুখে দিতে গিয়ে বুঝলাম মুখ তেতো হয়ে গিয়েছে। বাম হাত দিয়ে গলার কাছটা ধরে বুঝলাম গায়ের উষ্ণতাও বেড়ে যাচ্ছে। ঠিক যা ভেবেছিলাম তাই, জ্বর আসছে। অত সকালে জঙ্গলের ধারে বসে হাওয়া খেয়ে কি ঠান্ডা লাগলো? যখন সাইটে গেলাম তখন বেশ চড়া রোদ উঠেছে। রোদে দাঁড়িয়ে থাকতে কেমন চোখ ছলছল করছে। আমার কাজ আজ খুব বেশি ছিল না, 1:30টার মধ্যে ফিরে এসেছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সারা শরীর ঝাঁকুনি দিয়ে জ্বর এলো। নিজের ঘরে চুপচাপ শুয়ে রয়েছি, কাউকে জানাইনি, রাখহরিকেও না, অরুণদাকে তো নয়। বিকেলের দিকে অরুণদা এসে দরজায় টোকা দিয়েছিলেন কয়েকবার, হাঁটতে বেরোবার জন্য।
আজ ভদ্রলোক নিজে বেশ চাঙ্গা হয়ে রয়েছেন। ভেতর থেকে ক্লান্ত গলায় জানিয়ে দিলাম আজ যাব না, ঘুম পাচ্ছে খুব। উনি আর জোর করেননি। সন্ধে রাতের দিকে অরুণদা আর একবার আমার ঘরে এলেন। তখনও শুয়ে রয়েছি দেখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার নিখিল, শরীর খারাপ হলো নাকি? রাত 8টা বাজে এখনো বিছানায়? ততক্ষণে জ্বরটা একটু ছেড়েছিল ঘাম দিয়ে। উঠে বসে বললাম, না না, তেমন কিছু না, মাথাটা একটু ধরেছিল। আচ্ছা বাদ দিন, চা খেয়েছেন না রাখৌরিকে বলবো? চা খেয়েছি সন্ধেবেলাতেই। আমি ওকে বলে এসেছি তোমার জল চা নিয়ে আসতে। আমার মাথার কাছের জানলাটা দুপুর থেকে খোলাই ছিল। সেই বুনো ফুলের গন্ধটা সন্ধ্যে থেকেই আমাকে আচ্ছন্ন করে রেখেছিল। সকালবেলা রাখহরির মুখে যা শুনেছি, জ্বরের ঘোরে তা প্রায় ভুলতে বসেছি। হঠাৎ করেই খেয়াল হলো জানলাটা দেওয়া হয়নি। রাখহরি চা নিয়ে ঢুকল। বললাম, জানলাটা একটু বন্ধ করে দাও তো। উফ, ওই তীব্র গন্ধটা। রাখহরি চুপচাপ আমার খাটের একপাশে সরে এসে জানলাটা বন্ধ করে দিল। জ্বরটা ম্যালেরিয়ার মতন কখনো ছাড়ছে, কখনো আসছে। একটু আগেও ঠিক ছিলাম, আবার কেমন যেন নিস্তেজ হয়ে পড়েছি এই মিনিট 15-র মধ্যে। জ্বরের ঘোরেই কিনা বুঝতে পারলাম না, শুনলাম রাখহরি ঘর থেকে বেরিয়ে যেতে যেতে আমার দিকে কেমন অদ্ভুতভাবে তাকিয়ে বিড়বিড় করে বলছে, বন্ধ করে আর কোনো লাভ হবে না, আর কোনো লাভ নেই। দুর্বল স্বরে একবার ডাকার চেষ্টা করলাম ওকে, কিন্তু ততক্ষণে দরজা দিয়ে বেরিয়ে গিয়েছে সে। বিড়বিড় করে কি বা বলছিল সে, আর কেনই বা? যখন উঠে বসে চায়ের পেয়ালায় চুমুক দেওয়ার সামর্থ্য হলো আমার, ততক্ষণে চাটা ঠান্ডা হয়ে গিয়েছে। কতক্ষণ বিছানায় মরার মতন পড়েছিলাম কে জানে। রাত বাড়ার সাথে সাথে জ্বরটা একদম ছেড়ে গেল। রাতে একবার ডাক এলো খেতে যাওয়ার। কোনো রকমে উঠে ডাইনিং রুমে গিয়ে খেয়ে এলাম। জ্বরটা অনেক কম তখন, কিন্তু গা হাত পা দুর্বল, মুখে রুচি নেই, সব খাবার বিষের মতন তেঁতো লাগছে। ডাইনিং টেবিলে বসে অরুণদা জিজ্ঞেস করলেন, কেমন আছো নিখিল এখন? ও খেয়ে একটা প্যারাসিটামল খেয়ে নাও, আমার কাছে আছে। আমি হাত নেড়ে নিরস্ত করলাম তাকে। না না অরুণদা, রাতে অসুবিধা হলে আপনাকে বলবো। খাওয়া দাওয়া শেষে অরুণদাকে গুড নাইট বলে চলে আসার সময় আবার ফিরে এসে বললাম, আজ নিজের ঘরেই শুচ্ছি, কেমন? আপনার কোনো অসুবিধে হবে না আশা করি। ওই খাটের পাশে জানলাটা শুধু একটু বন্ধ করে শোবেন, কেমন? দেখবেন ঠিক ঘুম ভালো হবে। অরুণদা ঘাড় নাড়লেন, তারপর বললেন, দরজা ভেজানোই থাকবে আমার ঘরে। তোমার শরীরের এই অবস্থা, অসুবিধা হলে ডেকো। চিন্তা করবেন না, এখন অনেকটাই সুস্থ বোধ করছি। আর জ্বরই তো হয়েছে, হার্ট অ্যাটাক তো আর হয়নি। কথাটা বলে হাসতে গিয়েও যেন হাসতে পারলাম না। সন্ধ্যা থেকে খেয়াল করছি আজকে বাড়ির মধ্যেকার পরিবেশটাও কেমন যেন। এখানে এসে আমি অরুণদা দুজনেই অসুস্থ হয়ে পড়েছি। কেন? জায়গাটায় আর একটুও থাকতে ইচ্ছে করছে না, অথচ প্রথম দিনও এমন মনে হচ্ছিল না। কেন? বাড়িটার নিভু নিভু আলো আজ আরো বেশি নিষ্প্রভ লাগছে। কারণটা কি? তাৎক্ষণিক এইসব প্রশ্নের উত্তর পেলাম না। উত্তর পেলাম অনেক রাতের দিকে, যখন ঘুম ভেঙে গিয়ে বুঝতে পারলাম কোমরের মেরুদণ্ডটা বেঁকে আসছে, শরীর পুড়ে যাচ্ছে জ্বরে, মাথায় অসহ্য যন্ত্রণা। ঘুম ভেঙে ওভাবেই পড়ে রইলাম অনেকক্ষণ। ওঠার শক্তি শরীরে অবশিষ্ট নেই। ভয় হলো প্রচণ্ড। শেষমেশ কি ম্যালেরিয়া বাঁধিয়ে বসলাম? যখন তখন জ্বর আসছে ছাড়ছে, ব্যাপারটা কি? হঠাৎ একদিনের মধ্যেই শারীরিক অবস্থার এত অবনতি। আচ্ছা, আমার ঘরে একটা আলো জ্বলছিল না, একটা নীলচে নাইট বাল্ব? ঘরটা অন্ধকার হয়ে রয়েছে কেন? অনেক কষ্টে বিছানায় ঠেলে উঠে বসলাম।
মেঝেতে পা দিয়ে অনেকক্ষণ ধরে নিজের স্লিপারটা খুঁজলাম। সিমেন্টের মেঝে বড্ড ঠান্ডা মনে হচ্ছে। এ কি, কেবল আমার ঘর না, গোটা বাড়িটাই অন্ধকার হয়ে রয়েছে। আমার ঘরের বাইরে করিডোর, কিছুটা দূরে অরুণদার ঘরের দরজা, সেটা পেরিয়ে রান্নাঘর, ডাইনিং রুম, সব অন্ধকারে ডুবে রয়েছে। ব্যাপার কি? লোডশেডিং হয়েছে নাকি? দুর্বল কণ্ঠে ডেকে উঠলাম দুবার, রাঘরি, ও রাঘরি। তালে বলে কোন সময় দেখতে ভুলে গেছি। কত রাত কে জানে, এখন নির্বোধের মতন ওকে ডাকলেই কি সে সাড়া দেবে? রাঘরি থাকে আমার ঘরের পাশের একটা ছোট গুদামঘর মতো জায়গায়। ওদিকে না গিয়ে আমি এগোলাম অরুণদার ঘরের দিকে। তার অবশ্যই কারণ আছে। রাঘরিকে দুবার ডাকার পরে থামতেই আমার কানে এসে পৌঁছেছে একটা অদ্ভুত শব্দ, একটা গোঙানির শব্দ। না, জ্বরের ঘোরে ভুল শুনিনি। স্পষ্ট ২-৩ বার কানে এসে টোকা মেরেছে শব্দটা, এবং শব্দটা এসেছে অরুণদার ঘর থেকে। অরুণদার আবার অ্যাটাক হলো নাকি? অন্ধকারে হাঁটতে হাঁটতে এসে পৌঁছলাম অরুণদার ঘরের দরজার সামনে। দরজাটা ভেজানোই রয়েছে, তবে দরজার ওপারটা যেন ঈষৎ আলোকিত। সামনে এসে বুঝতে পারছি দরজার ওপারে, অর্থাৎ ঘরে, একটা মৃদু আভা দরজার লাইন বরাবর ফুটে উঠেছে। ভয়ে ভয়ে দরজায় কান পাতলাম। অরুণদার গোঙানির শব্দ পাচ্ছি স্পষ্ট। সেই সঙ্গে নাকে এসে একটা গন্ধ ধাক্কা মারল, সেই বুনো ফুলের গন্ধটা। এই গন্ধটা আগেও অনেকবার পেয়েছি, কিন্তু এত তীব্রভাবে কখনো পাইনি। মনে হচ্ছে সেই ফুল যাকে আমি কখনো চোখে দেখিনি, তা যেন কেউ আমার নাকের সামনে এনে ধরেছে। মাথা ঘুরে গেল আমার। কাঁপা কাঁপা গলায় ডেকে উঠলাম, অরুণদা। কোনো সাড়া এলো না। আমার হাঁটু কেমন যেন দুর্বল হয়ে এলো। অনেক কষ্ট করে হাত দিয়ে ঠেলে দরজাটা ফাঁক করে হুড়মুড়িয়ে ঘরে ঢুকে পড়লাম। ঘরের মধ্যে ঢুকে পড়তেই যে বীভৎস দৃশ্যটা দেখলাম, তাতে আমার সারা শরীরটা একবার তীব্র ঝাঁকুনি দিয়ে উঠল। হৃৎপিণ্ডটা যেন মুচড়ে উঠল। দেহের সব রক্ত যেন এক লহমায় ঠান্ডা করে দিল। আমি একবিংশ শতাব্দীর বিজ্ঞান মনস্ক চাকুরিজীবী মানুষ, যার কাছে সচক্ষে দেখা প্রমাণই শেষ কথা। অতীন্দ্রিয় জগতের যার কাছে কোনো অস্তিত্বই নেই, সেই আমার সব বুদ্ধি যুক্তি ভোঁতা হয়ে গেল সেই দৃশ্য দেখে। সবটা বুঝে উঠতে, মাথায় খেলাতে অনেকটা সময় লাগলো। ঘরটায় একটা মৃদু নীলচে আভা ছড়িয়ে রয়েছে। সেই আলোতেই দেখলাম অরুণদার খাটের পাশে যে জানলাটা রয়েছে, সেটা হাট করে খোলা। বন্ধ ছিল ওটা, হ্যাঁ, ভেতর থেকে। সেই খুলে রাখা জানলার পাল্লার একপাশে চুপটি করে বাইরের দিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রয়েছে রাঘরি। এই মৃদু আলোতেও স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে আমার চোখ আটকে ছিল অরুণদার খাটের উপরে। দেখলাম খাটের ওপর হাত পা ছড়িয়ে শুয়ে অরুণদা যেন কোনো তীব্র যন্ত্রণায় গোঙাচ্ছেন। মাথাটা তুলতে চাইছেন বারবার, চোখ দুটো বিস্ফারিত। ওপরের দিকে তাকিয়ে রয়েছেন, দুর্বোধ্য সব শব্দ করছেন। এই শব্দই বাইরে থেকে শুনছিলাম এতক্ষণ। আর ওর বুকের ঠিক ওপর, যেমনটা তিনি আমায় বর্ণনা দিয়েছিলেন, সেরকম হাঁটু মুড়ে বসে আছে দীর্ঘদেহী একটা অবয়ব। গোটা শরীরটা অমাবস্যার অন্ধকারের চাইতেও কালো, ঠিক যেন আলকাতরা দিয়ে তৈরি শরীর। তার হাত পা অস্বাভাবিক রকমের লিকলিকে সরু। পিঠ বাঁকিয়ে কুঁজো হয়ে মুখটাকে সে নামিয়ে এনেছে অরুণবাবুর মুখের ঠিক সামনে। দেহের তুলনায় মুখমণ্ডল লম্বায় প্রায় দ্বিগুণ বড়। সে মুখের ভেতরে বোয়াল মাছের মতো ছোট ছোট দাঁতের সারি।
তার খোলা মুখ দিয়ে লালা বেয়ে পড়ছে অরুণদার মুখে। জিভটা শামুকের খোলার মতো পাকানো, নরুনের মতো ধারালো নখগুলো দিয়ে অরুণদার গালে আঙুল বোলাচ্ছে ওই জিনিসটা। এটা কি? এ কি কোনো প্রাণী নাকি নাকি নরকের গভীরতম অন্ধকারের প্রাচীর ভেঙে উঠে আসা কোনো মূর্তিমান অভিশাপ? আমি ঠকঠক করে কাঁপতে কাঁপতে মেঝেতে বসে পড়লাম। আমার দেহের সব অঙ্গ প্রত্যঙ্গ যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। আমি যেন চলৎ শক্তিহীন এক প্রস্তর খণ্ড। শুধু বিস্ফারিত চোখে দেখছি এই দমবন্ধ করা দৃশ্য। না না, এ স্বপ্ন হতে পারে না। আমি জ্বরের ঘোরে ভুলও দেখছি না। এই ঘোর বাস্তব, দিনের আলোর মতো বাস্তব। আমার মুখ থেকে এবার একটা আর্তনাদ বেরিয়ে গেল। অরুণদা! সে চিৎকার শুনে অরুণদার বুকের উপর বসে থাকা সেই নারকীয় প্রাণী এবং জানলার ধারে দাঁড়িয়ে থাকা রাখহরি দুজনেই আমার দিকে একত্রে মুখ ফিরিয়ে তাকালো। রাখহরির দিকে আমার চোখ পড়ল না, আমার চোখ পড়ল সেই নারকীয় বিভীষিকার চোখের দিকে। আমি এমন বীভৎস কোনো কিছু এ যাবৎ নিজে চোখে দেখেছি বলে আমার মনে পড়ে না। ওই অতি সামান্য সময়ের মধ্যে আমি যা দেখলাম তা কোনো ঈশ্বরের সৃষ্টি হতে পারে না। বিড়ালের চোখের মতো জলজল করছে দুটো স্বর্ণ পিঙ্গল মণি, অস্বাভাবিক বড়, অন্ধকারে জ্বলছে যেন চারকোলের মতো। নিচের চোয়ালটা ঝুলে পড়েছে প্রায় 1 হাত। তার কোনো নির্দিষ্ট আকৃতি নেই, কারণ তাতে কোনো ঠোঁট বা থুতনি নেই। পুরো চোয়ালটাই ছোট ছোট দাঁতে ভর্তি। এমন কোনো কিছু কেউ জীবনে দেখেওনি, এরকম কিছুর কথা কেউ কখনো শোনেওনি। প্রাণীটা আমার দিকে বহুক্ষণ ওভাবে চেয়ে বসে রইল অরুণদার বুকের উপরে। আমাকে যেন সম্মোহিত করছে ওটা। আর সহ্য হলো না। তীব্র ভয়ে, আতঙ্কে শরীরের সমস্ত শক্তি একত্র করে শরীরটা পেছনে একটা জোরে ঝটকা দিয়ে ঘরের বাইরে বেরোনোর চেষ্টা করলাম। হলো না। স্পষ্ট শুনলাম পেছনের দরজাটা ঠাস করে বন্ধ হয়ে গেল। তার শক্ত কপাটে আমার পিঠটা আছড়ে পড়ল। এবার ঘরের ওপাশে জানলার দিক থেকে কথা বলে উঠল রাখহরি। সে এক পা করে এগিয়ে আসছে সামনে। নীলচে আলোর আভায় দেখতে পাচ্ছি তার গা নেটো করা হাসিটা চওড়া হচ্ছে ধীরে ধীরে। আমার দিকে ঘুরে শান্ত অথচ অপার্থিব গলায় রাখহরি বলল, আমি আপনাকে সবটা বলিনি দাদা বাবু। জানলা বন্ধ করলেই সব সমস্যার সমাধান হয়ে যায় না। সোর্সের ভেতরেই যদি ভূত থাকে, তাহলে সেই সোর্সে দিয়ে আপনি ভূত সারাবেন কেমন করে? হ্যাঁ হ্যাঁ। সমস্ত ঘরটা কাঁপিয়ে অট্টহাস্য করে ওঠে রাখহরি। থরথর করে কাঁপতে কাঁপতে বললাম, এসব এসব কি হচ্ছে? দোহাই তোমার, এ যদি তোমার কোনো মস্করা হয়ে থাকে বন্ধ করো, বন্ধ করো। অরুণদার বুকের উপর বসে থাকা ওটা কি? কি ওটা? রাখহরি মেঝেতে উবু হয়ে বসল। এ কি? ওর চোখ দুটো এমন এমন বিড়ালের মতো জলজল করছে কেন? মানুষের চোখ কি এমনভাবে জ্বলে? সাপের মতো হিসহিসিয়ে সে বলে উঠল, ও হলো বোবা। বলেছিলাম না আপনাকে দাদা বাবু, অরুণদার ঘরের জানলা বন্ধ করলে আপনি একটা বোবাকে আটকাতে পারবেন। কিন্তু যদি ঘরের মধ্যেই সে থাকে তাহলে। আমি 1 পা 2 পা করে দরজার সাথে সিঁটিয়ে যাচ্ছি। ক্রমশ বুঝতে পারছি আমার চোখের সামনে বদলে যাচ্ছে রাখহরির শরীরটা। ওর মুখটা এত লম্বা হলো কখন? হাত পাগুলো এত সরু দেখাচ্ছে কেন? গায়ের জামা কাপড় কোথায় ওর? আমার সামনেই একতাল অন্ধকারের মতন যে বসে আছে, সে কি আদৌ রাখহরি?
রাঘবীর শরীরটা যেন গলে গলে পড়ছে। সমস্ত শরীরটা গলে গিয়ে একটা কুৎসিত অবয়ব বেরিয়ে আসার আগে অবশিষ্ট রইল কেবল কেবল ঠোঁট দুটো। শেষবারের মতো শুনলাম সেই ঠোঁট দুটো নড়ে উঠল। ভেতর থেকে রাঘবীর কণ্ঠে কে যেন বলে উঠল, আমরা একজন নই দাদা বাবু, আমরা অনেক অনেক অনেক। শেষ কথাটা বলতে বলতে রাঘবীর ঠোঁট দুটো মিলিয়ে গেল। অরুণদার বুকের উপর উঠে বসে থাকা মূর্তিটার মতো অবিকল একটা মূর্তি আমার সামনে। অবাক হয়ে দেখলাম ঘরের চারদিকের দেওয়ালের অন্ধকার পুড়ে ওরকম আরো 10-12টা বিকট কদাকার মূর্তি আমার দিকে 1 পা 2 পা ফেলে এগিয়ে আসছে। আমি কেবল তাদের জ্বলন্ত চোখ জোড়া দেখতে পাচ্ছি। বাইরের খোলা জানলা দিয়ে আরো কতগুলো কালো সরু শরীর ঢুকে পড়ছে ঘরের মধ্যে। এরা সবাই বোবা। এরা একজন নয়, এরা অনেক অনেক। রাঘবী নামে যে ছিল তাকে নিশ্চয়ই অনেকদিন আগেই মেরে ফেলেছে এরা। এদের মধ্যেই একজন রাঘবী সেজে ছিল এতদিন আমাদের সঙ্গে। সব চিন্তাগুলো কেমন যেন মাথায় একত্রে খেলে গেল। এই জন্য রাতের পরে রাঘবীকে আমি কোনো দিন দেখিনি এই কদিনে, কখনো না। আমি দুহাত দিয়ে নিজের চোখ ঢেকে ফেললাম, তবু স্পষ্ট অনুভব করতে পারছি ওরা এগিয়ে আসছে আমার দিকে। বুকের উপর অসম্ভব চাপ অনুভব করলাম আমি। বুঝলাম অনেকগুলো লোলুপ দৃষ্টি আমার চারপাশে এসে থমকেছে। অসহ্য চাপ স্নায়ুর ওপর, আর সহ্য করতে পারলাম না। কিচ্ছু মনে নেই, তারপর আর কিচ্ছু মনে নেই। যখন আমি চোখ খুললাম তখন ভোর হয়ে এসেছে। চোখ খুলতেই দেখলাম অরুণদা বিহুবলের মতো ঘুম ভেঙে বিছানায় উঠে বসেছেন। চারদিকে দিশেহারার মতন তাকালেন কয়েকবার, তারপর নিজের বুকটায় হাত বোলালেন। তাকে কেমন শুষ্ক মৃতপ্রায় লাগছে। দুজনেই কি একই সঙ্গে চোখ খুলে তাকিয়েছি? তিনিও কি আমারই মতন অজ্ঞান হয়ে গিয়েছিলেন? মেজের দিকে চোখ পড়তেই অরুণদা আমায় দেখতে পেয়ে বলে উঠলেন, জল, একটু একটু জল। আমি চুপচাপ কতক্ষণ বসে রইলাম জানি না। অরুণদা আবার বলে উঠলেন, নিখিল, নিখিল, একটু জল দাও। আমার ঘরে কি করছো তুমি? আমার আমার কি হয়েছিল? আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। শরীর আগের চাইতে অনেক অনেক দুর্বল। এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে খানিকটা জল গড়িয়ে দিলাম অরুণদাকে। তিনি ঢকঢক করে জল খেলেন। তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকতে থাকতে আমার আগের রাতের সব দৃশ্য মনে পড়ে যেতে থাকল। সকাল হয়েছে ঠিকই, কিন্তু আগের রাতের আতঙ্কটা আমার বুকের উপর পাথরের মতো চেপে রয়েছে। আমি আগের রাতের ঘটনা নিয়ে অরুণদার সাথে আর একটাও কথা বলিনি। সেদিন ছিল বামনচকে আমাদের শেষ দিন, কিন্তু তবুও সেদিন আমি সাইটে যাইনি। অরুণদার ঘর থেকে ঘরে ফিরে চোখে মুখে জল দিয়ে ধাতস্থ হতে যেটুকু সময়, যত দ্রুত সম্ভব ব্যাগপত্র গুছিয়ে নিয়েছিলাম। একবার তার ঘরে উঁকিও দিয়ে দেখিনি তিনি কি করছেন না করছেন। কোনো রকমে তৈরি হয়ে বেরিয়ে আসার সময় তার ঘরের দরজাতেই মুখ বাড়িয়ে কেবল বলেছিলাম, অরুণদা, ভগবানের দোহাই, আপনি আমাকে আর কোনো যোগাযোগ করবেন না। আর পারলে পারলে আপনিও এই বাড়ি ছেড়ে পালান, যত তাড়াতাড়ি পারবেন। আর হ্যাঁ, রাঘবী বলে এখানে কেউ নেই, কেউ নেই। অরুণদা তখনও হতভম্ব হয়ে বিছানাতেই বসেছিলেন। তিনি আমার কথার আগা মাথা কিচ্ছু বুঝতে পারেননি। সে দায় আমার নয়। আমি আর এক মুহূর্ত দাঁড়াইনি সেখানে। কথাগুলো বলেই গটগট করে হেঁটে বেরিয়ে গিয়েছিলাম বাড়ির বাইরে। পেছনে অরুণদা ডাকতে ডাকতে সদর দরজা অব্দি এসে পড়েছিলেন, কিন্তু আমি একবারও ঘুরে তাকাইনি। আমার জীবনের এই অন্ধকার অধ্যায় সর্বপ্রকারে মুছে ফেলতে যা যা করতে হয় তা করব। আমি দ্রুত পায়ে গ্রামের রাস্তা ছেড়ে বড় রাস্তায় উঠে এলাম।
জলপাইগুড়িগামী একটা বাস পেয়ে গেলাম ভাগ্যক্রমে। জলপাইগুড়ি থেকে দুপুরের ট্রেনেই কলকাতা ফিরে এসেছিলাম। অরুণদার সাথে আর একটা রাতও কাটানোর সাহস ছিল না আমার। আমি যে আগের রাতে কিছু ভুল দেখিনি তা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কলকাতা ফিরে ওই অফিসে চাকরি ছেড়ে দিয়েছিলাম 1 সপ্তাহের মধ্যেই। অরুণদার সাথে আর কোনোদিন কোনোভাবে যাতে কোনো যোগাযোগ না হয় তার সব ব্যবস্থা করে ফেলি। তিনি বাড়ি ফিরেছেন কিনা সে খবরও নিইনি কখনো। তবে তিনি ফিরে এসেছিলেন কলকাতায়, এবং এই ঘটনার ঠিক 5 দিনের মাথায় একটা অচেনা নাম্বার থেকে ফোন করে আমাকে জানানো হলো অরুণদা মারা গেছেন। না, আমি শেষ দেখাও দেখতে যাইনি তাকে। দেখতে পারতাম না। আমি জানি, কেউ না জানুক আমি জানি তিনি কিভাবে মারা গিয়েছেন। আর আমি এটাও জানি বামনচক থেকে অরুণদা যে অভিশাপ বহন করে নিয়ে এসেছেন তা কেবল ওনা একার নয়, আমারও। আমি জানি আমিও খুব বেশি দিন বাঁচব না, কারণ ইতিমধ্যেই অরুণদার সাথে যে যে ঘটনাগুলো হচ্ছিল আমার সাথে ঠিক তাই ঘটা শুরু হয়ে গিয়েছে। বামনচক থেকে ফেরার 1টা সপ্তাহ কেটে যাবার পরেও সেদিন রাতের সেই রক্ত জল করে দেওয়া দৃশ্য, সেই মাত্র কয়েক মুহূর্তের স্মৃতি আমাকে প্রতিদিন তাড়া করে বেড়ায়, এবং আমি জানি আজীবন তাড়া করে বেড়াবে। রাতে এখনো একা অন্ধকার ঘরে ঘুমোতে পারি না। মনে হয় যেন সেই নরক থেকে উঠে আসা কালো সরু মূর্তিটা আমার বুকের উপর উঠে বসেছে। রাতের বেলা আজকাল আমারও মাঝরাতে ঘুম ভেঙে যায়। প্রতি রাতে ঘুম থেকে উঠে দেখি বোবা বসে রয়েছে আমার বুকের ওপর। আমি জানি সে ধীরে ধীরে শুষে নিচ্ছে আমার জীবন শক্তি। তবু আমার কিছু করার নেই। এই অভিশাপ থেকে মুক্তি পাওয়া সহজ নয়, কারণ আমাকেও বোবায় ধরেছে, এবং সে আমাকে শেষ করা না অবধি আমার নিস্তার নেই। তাই সব লিখে রেখে গেলাম একটা খাতার পাতায়। আমার দেহটা তো কেউ না কেউ খুঁজে পাবে কোনোদিন। সে জানবে কেবল, আর কেউ জানবে না, কারণ এসব কেউ বিশ্বাস করবে না, কেউ না। শুনছিলেন আকাশ গুহর কলমে রোগ। আজকের গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি দেবাঞ্জন। বিভিন্ন চরিত্রে ফিদা, সঞ্চালী, অতনু এবং আমি দেবাঞ্জন। শব্দ সংযোজন ও আবহ তরঙ্গ স্টুডিও। প্রচ্ছদ রৌনক। পর্ব পরিচালনা টিম অন্ধকারের ডায়েরি। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন, ও যারা এই ধরনের গল্প শুনতে ভালোবাসেন তাদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরছি পরের গল্প নিয়ে আগামী সপ্তাহে শনিবার দুপুর 12:30টায়। আপনারা শুনতে থাকুন অন্ধকারের ডায়েরি। ভয় যেখানে বাস্তব, অন্ধকার সেখানে গভীর।